নমস্কার। গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব শ্রী মনোরঞ্জন ভট্টাচার্যর লেখা হানাবাড়ি। গল্পটি নেওয়া হয়েছে শিশু পরিষদ পক্ষ থেকে প্রকাশিত শিশু বিচিত্রা থেকে। গল্পটি প্রথম প্রকাশ পায় 1367 সনে। জীবনে রোমাঞ্চকর ঘটনা প্রত্যেকেই হয়তো দু চারটে প্রত্যক্ষ করেছেন, কিন্তু যে কাহিনী আজ আপনাদেরকে শোনাতে বসেছি ঠিক তার সাথে তুলনা চলে এমন ব্যাপার কজন প্রত্যক্ষ করেছেন জানি না। আমি যে করিনি তা নিশ্চিত বলতে পারি। MA ক্লাসে পড়ি। এপ্রিলের মাঝামাঝি গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। পশ্চিমে ও সময় দারুণ গরম, হাওয়া বদলাবার মতলবে মানুষ ওদিকে তখন সচরাচর যায় না, ছোটে পাহাড় পর্বত অঞ্চলে। কিন্তু অসাধারণ কিছু একটা করাই আমার চিরকালের অভ্যাস। আর তাই একদিন তল্পা গুছিয়ে পশ্চিমের গাড়িতে চেপে বসলাম। লাহোরে মেজো মামা থাকতেন। ছুটির প্রথম ভাগটা সেখানে কাটাবো, এই ছিল অভিপ্রায়। দুদিন পরে আম্বালা জংশনে গাড়ি বদল করে নতুন গাড়ির যে কামরাটিতে উঠলাম, রবীন্দ্রনাথ সেটিকে দেখলে হয়তো তা বলতেন মহামানবের মিলন ক্ষেত্র, অর্থাৎ গুজরাট থেকে ব্রহ্মদেশ এবং কাশ্মীর থেকে সেতুবন্ধ। কোনো জায়গার লোকেরই সেখানে অভাব নেই। সেই জনসমুদ্রের মধ্যে গাড়ির এক কোণে দুটি বাঙালি মূর্তি দেখে মনটা একটু যেন চাঙ্গা হয়ে উঠল। গুটি গুটি এগিয়ে গিয়ে সেই বেঞ্চেই আসন নিলাম। লোক দুটির মধ্যে একজন বয়স বছর 30, আর শীর্ণ চেহারা, চোখে মুখে কেমন একটা হতাশা মাখানো বিষণ্ণ ভাব। অপর লোকটি তার সঙ্গীত চাইতে 2-4 বছরের বড় হবে, মাথায় কিঞ্চিত খাটো, কিন্তু বহরে দ্বিগুণ এবং বেশ একটি নোয়াপাতি ভুঁড়ির অধিকারী। খাটো গলায় দুজনের কথাবার্তা চলছিল। স্থূলকায় লোকটি বলল, ওরা আমলই দিল না একেবারে। আমি বলি, তুমি একবার ওই দুলি চাঁদের সঙ্গেই দেখা করো না কেন? হাজার হোক তোমার ক্লাস ফেলো তো সে। শীর্ণকায় লোকটি উদাসভাবে খোলা জানলার পথে বাইরের পানে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, তার সঙ্গেই তো দেখা করার উদ্দেশ্যে লাহোরে তো যাওয়া। এরপর তাঁদের গুনগুন আর কি কথাবার্তা হলো ভালো করে শুনতে পাইনি, কেননা আমার তখন খুবই ঘুম আসছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। রাত 9টার পর ট্রেন এসে লাহোরে থামল। আমি অপরিচিত জায়গায় প্রথম আসছি, তাই আমার মামাতো ভাই বিমল স্টেশনে উপস্থিত ছিল। সে ঠিক আমারই সমবয়সী, কাজেই আমার সঙ্গে ওর খাতিরটাও খুব বেশি। প্ল্যাটফর্মের বাইরে এসে শুনলাম আমাদের নাকি এখন টাঙ্গা ভাড়া করে মাইল 7-8 পথ যেতে হবে। মেজো মামা ছিলেন সেনা বিভাগের রসদ সরবরাহকারী। ঠিক শহরের উপর তার বাসাটা নয়, তিনি থাকতেন শহরতলিতে। রেলের যাত্রী ধরবার জন্য অনেক টাঙ্গাই স্ট্যান্ডে অপেক্ষা করছিল। বিমল গিয়ে একটি চালককে জিজ্ঞেস করলো, ভাড়া যাওগে? সে বলল, আহো। তাঁর জবাব শুনেই আমি অমনি তল্পা সমেত গাড়িতে উঠতে যাচ্ছিলাম। বিমল বাধা দিয়ে বলল, আরে দাঁড়া দাঁড়া, আহো কথার মানে এসো নয়, ও কথাটার মানে হচ্ছে হ্যাঁ, আগে ভাড়াটা ঠিক করে নি। লোকটাকে দেখে আমাদের ওই অঞ্চলেরই গাড়োয়ান বলে মনে হচ্ছে, তাহলে বেশ সস্তায় দাও মারা যাবে, বুঝলি? বিমল মেজো মামার ব্যবসা রাখতে পারবে বটে। দরদস্তুরের কথা পাকা হয়ে গেলে আমরা টাঙ্গায় চেপে গিয়ে বসলাম। অনেকটা পথ অতিক্রম করে শহরের বাইরে চলে এলাম। রাত্রির স্নিগ্ধ বাতাস শরীর জুড়িয়ে দিচ্ছে। হঠাৎই যেন কেমন একটা ধাক্কা খেয়ে আমাদের ডাঙাটা থেমে গেল। চেয়ে দেখি যে রাস্তায় আমরা এতক্ষণ আসছিলাম সেটা এখানে এসে দুভাগে ভাগ হয়ে দুদিকে চলে গেছে। আমাদের ঘোড়াটা একটা পথ ধরতে যাচ্ছিল, গাড়োয়ান প্রবল বেগে রাশ টেনে ঘোড়ার মুখ অপর রাস্তার দিকে ফিরিয়ে দিয়েছে, আর তাতেই এই আচমকা ধাক্কার সৃষ্টি। বিমল ঘাড় ফিরিয়ে গাড়োয়ানের সাথে কি যেন গুরুমুখী ভাষায় কথা বলল।
এবং শিক গাড়োয়ানও সে কথার কী জবাব দিল আমি তা ভালো মতো বুঝতে পারলাম না। আমাকে জিজ্ঞাসুভাবে তার মুখের পানে তাকিয়ে থাকতে দেখে বিমল বলল, আমাদের ওদিকে যাবার দুটো রাস্তা, একটা সোজা পথ, আরেকটায় গেলে কিছুটা ঘুরতে হয়। ঘরমুখো ঘোড়া সোজা পথেই ধরছিল, রাত 10টা বেজে গেছে বলে গাড়োয়ান সে পথে যেতে সাহস পাচ্ছে না, তাই ঘুরপথেই যেতে হবে। সোজা রাস্তায় তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় বটে, কিন্তু ওদিকে ভয় আছে। আমি বললাম, আচ্ছা, মুলুক তো দেখছি তোদের রাজধানীর এত কাছে, রাত 10টা বাজতে না বাজতেই চোর ডাকাতের উপদ্রবে রাস্তায় চলাফেরা করতে মানুষ ভরসা পাচ্ছে না। চোর ডাকাত নয় রে, চোর ডাকাত নয়, ভূতের উপদ্রব। ও রাস্তায় যেতে পথে একটা হানা বাড়ি পড়ে। বলেই বিমল যে বিবরণ দিল সংক্ষেপে তা হলো এইরূপ। 300-400 বছরের পুরানো সাবেক আমলের কোনো এক রাজার কেল্লা নাকি ওই রাস্তার উপরেই অবস্থিত। সেই সুবিশাল পুরাতন অট্টালিকা বর্তমানে একেবারে পুরো দশায় এসে দাঁড়িয়েছে। যারা নিতান্তই বৃদ্ধ তারাও কখনো কোনো জনপ্রাণীকে ওই বাড়িতে বাস করতে দেখেনি। পল্লীটাতে মানুষের বসতি নেই বললেই চলে। তার মধ্যে জনশূন্য পুরো কেল্লা মহা শ্মশানের মতন খাঁ খাঁ করছে। সে আমলের অনেক বীভৎস নরহত্যাই নাকি ওই কেল্লার মধ্যেই ঘটেছে। রাত্রি একটু গাঢ় হতে না হতেই নানা প্রকারের অশরীরী প্রেতাত্মাদের তাই এখনো পর্যন্ত অট্টালিকার মধ্যে নড়তে চড়তে দেখা যায়, আর শোনা যায় তাদের সুদীর্ঘ নিঃশ্বাস এবং তাদের কণ্ঠস্বর, যা কখনো করুণ কখনো ক্রুদ্ধ। সেই সাবেকি রাজার বর্তমান বংশধর তিনি কেল্লাটার সংস্কার আরম্ভ করেছিলেন, কিন্তু এমন সব ভয়াবহ দৃশ্য তার কর্মচারীদের চোখে পড়েছে যে অবশেষে মেরামতের মতলব বাধ্য হয়েই তাকে ছাড়তে হয়েছে। বিমলের কথা শুনে মনে মনে বেশ ভারী আমোদ বোধ করলাম। বললাম, আমার মনে হচ্ছে যেন বাঙালিদের সাহসী সবচাইতে বেশি। 20 শতাব্দীর ছেলে হয়ে ভূতের ভয় সোজা রাস্তায় না গিয়ে বাঁকা রাস্তা ধরবো, আমার কুষ্টিতে বাপু তা লেখা নেই। তুই গাড়োয়ানকে গাড়ি ফেরাতে বল, হানাবাড়ির সামনে দিয়েই আমরা যাব। বিমল বলল, যা হবার নয় তা বলে লাভ কি? গাড়োয়ান না যতই আমাদের হুজুর হুজুর বলুক আর সালাম ঠুকুক, যে মুহূর্তে আমি ও কথা বলবো সেই মুহূর্তেই ও হুজুরের হুকুম অমান্য করে বসবে। সেদিন বাড়ি পৌঁছিয়ে কোনো প্রকারেই কথাটাকে মন থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। পরের দিন সকালে তাই বেড়াবার অছিলায় বিমলকে সঙ্গে নিয়ে সেই হানা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। কেল্লার চেহারা এবং চারিদিককার অবস্থা চোখে পড়তেই স্থানটার ভীষণতা প্রথমে আমার চোখে ধরা দিল। বুঝলাম হানাবাড়ির রহস্য জানা থাকলে নিথর নিষ্পন্দ রাত্রে যে কোনো সাহসী পুরুষই এখানে আসতে বুক দুরুদুরু করবে। পুরানো কেল্লার চারিদিক জীর্ণ হয়ে ধসে পড়েছে, চত্বর আগাছা ও জঙ্গলে ছেয়ে গিয়েছে। চারিদিকে ধুধু করা মাঠ আর মাঝে মাঝে জঙ্গল। মিনার গম্বুজ বিশিষ্ট কেল্লাটিকে হঠাৎ দেখলে মনে হয় বুঝি শ্মশানের মধ্যে গলিতাকায় একটা দৈত্য বসে বসে বিকট হাসি হাসছে। বাড়ির মালিক বাড়িটাকে সবে মেরামত করতে আরম্ভ করেই কাজ বন্ধ করে দিয়েছিলেন। অনিচ্ছুক বিমলকে টেনে নিয়ে আমি গুটি গুটি পা ফেলে চারিদিকে তাকাতে তাকাতে কেল্লার মধ্যে ঢুকে পড়লাম। অধিকাংশ জায়গায় দরজা জানলার কোনো বালাই ছিল না। প্রকাণ্ড প্রকাণ্ড ঘরগুলো বহুদিন থেকেই বাদুর, পেঁচা, ছুঁচো ও চামচিকার আশ্রয়স্থল হয়ে বিকট গন্ধে ভরে রয়েছে। যতদূর সম্ভব কেল্লাটা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু ভয়ের কোনো কারণ তখনও পর্যন্ত কিন্তু আমার চোখে পড়েনি। রাস্তায় ফিরে এসে বিমলকে বললাম, ভৌতিক উপদ্রবে যে কথা লোকের মুখে শোনা যায়, দিনের আলোতে তা কিন্তু প্রত্যক্ষ করবার আশা বড়ই কম। আজ রাত্রি 12টার সময় আরেকবার বরং এদিকে আসা যাবে, কি বলিস? আমার প্রস্তাবে বিমল প্রথমটা যেন থ হয়ে গেল, তারপর একটু কাল মাথা নিচু করে থেকে বলল, যদি তোর একান্তই সেরকম ইচ্ছে থাকে তাই হবে।
বিমলের কণ্ঠস্বরে কিন্তু সেরকম উৎসাহের বাষ্প পেলাম না। রাত্রি 11টার পর বিমল ও আমি বাড়ির থেকে বের হয়ে পড়লাম। আমাদের দুজনের হাতেই একটা করে ইলেকট্রিক টর্চ ও বাঁশের মোটা লাঠি। তাছাড়া লাহোরের চারিদিককার দৃশ্য দেখবার জন্য কলকাতা থেকে যে দামি বাইনোকুলারটা কিনে এনেছিলাম সেটাও সঙ্গে নিতে ভুললাম না। সত্যি ঘটনা বলতে বসে কিছুই গোপন করব না। হানাবাড়ির কাছাকাছি যেতেই আমার সমস্ত শরীর যেন ছমছম করতে লাগলো। হঠাৎই বিমল আমার হাতে সজোরে একটা টান দিয়ে অস্ফুট আর্তনাদের সঙ্গে সামনে আঙুল দেখিয়ে কি যেন একটা দেখিয়ে দিল। সেই দিকে চেয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির। যে শূন্যপুরী আজ সকালেই আমরা আগাগোড়া ঘুরে দেখে এসেছি, তারই একটা ঘরের জালনার মতন খোলার জায়গা দিয়ে এক ঝলক তীব্র আলোর রেখা বাইরে বেরিয়ে আসছে। কেল্লার ভেতরে ঢুকবার মতন সাহস তখন আর আমাদের অবশিষ্ট নেই। রাস্তার পাশেই একটা বড় গাছ ছিল। আমরা চটপট তার উপরে উঠে এমন একটা জায়গা বেছে নিলাম যেখান থেকে সেই ফাঁকা জায়গা দিয়ে ঘরটার অনেকখানি অংশই দেখা যায়। আর মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে যে ভয়াবহ দৃশ্য ফুটে উঠল তাতে যে কোনো মানুষেরই বোধ করি বুকের রক্ত হিম হয়ে যায়। আমরা দেখলাম সেই ঘরের ভিতর এক ভীষণ দর্শন কাপালিক ঠিক আমাদের দিকেই মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে। তার মাথার বিশাল জটাভার কাঁধ ছাড়িয়ে পিঠের ওপর ঝুলে পড়েছে, আবক্ষ শ্বশ্রু, পরনের রক্তের মতন রাঙা কাপড়। কাপালিকের ডান হাতে একটা রক্তমাখা খাড়া, বাঁ হাতে প্রকাণ্ড ত্রিশূল, আর গলার মালায় সারি সারি মরার মাথা ঝুলছে। সবচেয়ে আশ্চর্য, কাপালিক যেন এক মুহূর্তে শূন্য থেকে আমাদের চোখের সামনে ফুটে উঠল। তাড়াতাড়ি বাইনোকুলারটা চোখে লাগিয়েই আরও যা দেখলাম তাতে বোধ করি গাছ থেকে পড়ে যাওয়াই মানুষের পক্ষে স্বাভাবিক ছিল। এ তো রক্ত মাংসের গড়া জীবন্ত মানুষ নয়, এ যে একটা অশরীরী ছায়া মূর্তি। মানুষ তো কিছুতেই নয়, প্রেতাত্মা। একটু বাদেই সেই ভীষণ মূর্তি ধীরে ধীরে মাটিতে বসল, ঠিক যেন যোগাসনে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বাইনাকুলারের চোখ লাগিয়ে ব্যাপারটা আগাগোড়া লক্ষ্য করতে লাগলাম। ঠিক করেছিলাম বিমলের হাতে বাইনাকুলারটা কিছুতেই দেওয়া যাবে না, সে তাহলে নিঘাত অচৈতন্য হয়ে পড়বে। হঠাৎ দেখি কাপালিক মূর্তির ভ্রু কুঞ্চিত হয়েই মুখের ক্রোধের সুস্পষ্ট রেখা পড়েছে। চোখ হতে যেন জ্বলন্ত আগুন ঠিকরে বেরিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সে বিকট হুঙ্কার ছেড়ে ত্রিশূল উঠিয়েই উঠে দাঁড়ালো, যেন এখনই আমাদের দিকে সেটা ছুটে ছুঁড়ে মারবে। আমাদের সাহস শেষ সীমায় এসে পৌঁছেছিল। মরি বাঁচি জ্ঞান শূন্য হয়ে উভয় গাছ থেকে নেমে পড়লাম। তারপর জুতো হাতে লাঠি বগলে মাইল খানিক পথ দুজনের এরূপ বেগে অতিক্রম করলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌড়বাজও সেদিন আমাদের হারাতে পারত কিনা ঘোরতর সন্দেহের বিষয়। ছুটতে ছুটতে আমরা লোকালয়ে এসে পৌঁছালাম। রাস্তার পাশে একটা বাড়িতে আলো জ্বলছিল। দেখে নিজেদের নিরাপদ জ্ঞান করেই থেমে গেলাম। দুজনেই তখন প্রচুর হাঁপাচ্ছি। হঠাৎ সেই বাড়ির বারান্দা হতে কে একজন জিজ্ঞাসা করে উঠল, ওখানে কে দাঁড়িয়ে? বিমল জবাব দিল, আগে আগে আমি বোস। কে? বোস জুনিয়র? বলতে বলতে একজন শিখ ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসলো। বিমল আমাকে তার পরিচয় দিয়ে বললেন, ইনি লেফটেন্যান্ট অমর সিং। এটা এর পৈতৃক বাড়ি, মাঝে মাঝে এখানে এসে ইনি থাকেন। তারপর আমাকে দেখিয়ে অমর সিংকে বললেন, এটি আমার কাজিন প্রভাত রায়, ক্যালকাটা ইউনিভার্সিটি এম এ স্টুডেন্ট। লেফটেন্যান্ট অমর সিং আমার সাথে শেক হ্যান্ড করে বললেন, তারপর বোস, রাত প্রায় 1টা,
এ সময় তোমরা এখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছ, ব্যাপারটা কি? অমর সিংকে তখন আমি সমস্ত ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বললাম, ওই কাপালিকের মূর্তিটা যে কোনো রক্ত মাংসের জীব নয় তা আমি আমার বাইনাকুলারের সাহায্যে নিশ্চিত বুঝতে পেরেছি। অথচ জন্মের পর থেকে এখনো পর্যন্ত ভূত প্রেতে আমার এতটুকু বিশ্বাস নেই। এই যে আমার সামনে এক মহা সমস্যা উপস্থিত হয়েছে, এই সমস্যার মীমাংসা না করতে পারলে আমি যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। অমর সিং মন দিয়ে আমার সমস্ত কথাগুলো শুনলেন, তারপর বললেন, যে তো বড়ই অদ্ভুত ব্যাপার আছে। আপনি ঠিক বলছেন, ও মূর্তিটা কোনো মানুষের নয়। হ্যাঁ ঠিকই বলছি। তাই তো আমার নিজেরই যে বড় কৌতূহল হচ্ছে ব্যাপারটাকে পরখ করবার জন্যে। আমার বাড়িতে দুজন সাহসী আর্দেলি আছে, তাদের যদি সঙ্গে নিই তো আপনারা ফের সে হানা বাড়িতে যেতে প্রস্তুত আছেন কি? বিমলের দিকে একবার আর চোখে তাকিয়েই আমি বললাম, আছি। অমর সিং তখন তার আর্দালি দুটোকে কাছে ডাকলেন, বন্দুক আনতে হুকুম দিলেন। তারপর বন্দুক আসলে অমর সিং ও আর্দেলিদয় 3 বন্দুক সহ এবং আমরা আমাদের সনাতন লাঠি কাঁধে ফেলে আবার সেই পুরনো কেল্লা অভিমুখে রওনা হয়ে পড়লাম। কেল্লার সেই ঘরটা থেকে আলোর রশ্মি তখনও সামনে বাইরে এসেছিল। আমি অমর সিংকে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিলাম। তারপর 5 জনে অতি সন্তর্পণে পা টিপে টিপে ভেতরে ঢুকে পড়লাম। উপরে উঠে দেখা গেল যে ঘর থেকে আলো বাইরে আসছিল সেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অমর সিং একটুখানি অপেক্ষা করল, তারপর দরজার গায়ে বার কয়েক কড়াঘাত করলেন। আর্দেলিদয় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রইল। মিনিট খানেক সব চুপচাপ। তারপর খুট করে দরজা খুলে গেল। দরজা খুলতেই যা আমাদের চোখে পড়ল তাতে সবাই চমকে উঠল, কিন্তু আমার চমকানোটা সব থেকে বেশি। কিছুক্ষণ আগে যে কাপালিকের মূর্তি দেখেছি আমি, এ তো সে নয়। সে ছিল জটা জুটোধারী একটা অশরীরী ছায়া মাত্র। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে, যদিও এর পরিধানেও কাপালিকেরই বেশ, তবু এ তো জীবন্ত মানুষ, শীর্ণকায় দাড়ি গোঁফ কামানো একটা যুবক। আর এ যুবকও তো আমার সম্পূর্ণ অপরিচিত নয়। আম্বালার ওই গাড়ি বদল করে যে মলিন মুখ বাঙালি যুবকটিকে দেখেছিলাম, এ তো সেই। এ কি তবে আগাগোড়াই ভৌতিক কাণ্ড? যুবকটি একে একে আমাদের প্রত্যেকের মুখের দিকেই একবার করে তাকিয়ে শেষে অমর সিংকে বলল, আমি নির্জনে আপন মনে নিজের কাজ করে যাচ্ছিলাম, আপনারা এখানে কেন এলেন? অমর সিং বললেন, সে প্রশ্ন তো আমাদেরই জিজ্ঞাসা। কেন আপনি মালিকের বিনা অনুমতিতে এ বাড়ি অধিকার করে রয়েছেন? আর কেনই বা আপনার অদ্ভুত ব্যবহারে সবাইকে সন্ত্রস্ত করে তুলছেন? একটু ব্যঙ্গের হাসি হেসে যুবকটি বলল, আপনি হুঁশিয়ার বটে, কিন্তু খুব বেশি হুঁশিয়ার নন। মালিকের বিনা অনুমতিতে এখানে যে রয়েছি এ কথা আপনাকে কে বলল? এ কাগজখানা পড়ুন তো। অমর সিংয়ের হাতে সে একখানা কাগজ বাড়িয়ে দিল। আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেখানে লেখা রয়েছে, ধনঞ্জয় রায়চৌধুরীকে তার কাজের জন্য আমার পুরনো কেল্লা ছেড়ে দিলাম। যতদিন আবশ্যক ততদিন সে সেটা ব্যবহার করতে পারবে। নিচে স্বাক্ষর রয়েছে সর্দার বাহাদুর দুলিচাঁদ। আজ সকালেই জেনেছিলাম কেল্লার যে বর্তমান অধিপতি তার নাম সর্দার বাহাদুর দুলিচাঁদ। হঠাৎ বিমল বলে উঠল, ধনঞ্জয় রায়চৌধুরী নামটা যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। যুবক একটু হেসে বলল, তা হবে। আপনারা যখন রহস্যের খোঁজে এসেছেন তখন আমার সমস্ত রহস্যই ব্যক্ত করব। আসুন না, ঘরের ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকতেই আমি অবাক হয়ে দেখলাম ঘরটার ছাদ থেকে মেঝে পর্যন্ত
সমস্ত দেওয়াল আঁকাগোড়া আয়নায় মোড়া। আমাকে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকতে দেখে যুবক বলল, এটা কেল্লার শীষমহল। আপনারা নিশ্চয়ই জানেন, সাবেক আমলে প্রায় প্রত্যেক রাজবাড়িতেই এই রকম একটা করে শীষমহল থাকতো। এটা কেল্লার বর্তমান মালিক দুলি চাঁদের ইচ্ছে ছিল ঠিক সাবেক কালের মতো করেই এটাকে আবার মেরামত করা হবে। প্রথমেই শীষমহলটা মেরামত হলো, আর তারপরেই হঠাৎ নাকি একদিন দুলি চাঁদের কর্মচারীরা কেল্লার কোথায় একটা কি আস্ত ভূত আবিষ্কার করে ফেললো। কোথায় আবিষ্কার করলো তা কিন্তু আমার অজ্ঞাত। আর সেই থেকেই কেল্লা মেরামতের কাজ একেবারে বন্ধ করে দেওয়া হলো। যাক, এবার আমি আমার নিজের কথা বলি। আপনাদের মধ্যে এইমাত্র একজন বলছিলেন আমার নাম তিনি জানেন। হয়তো জানেন, কেননা আমি পাঞ্জাব ডায়মন্ড ফিল্ম কোম্পানির একজন অভিনেতা। বায়োস্কোপের অভিনেতা বলে মনে করবেন না আমি আমেরিকার অভিনেতাদের মতন একজন কোটিপতি। আমার আয় অতি সামান্যই। তার উপরে পৈতৃক ঋণ থাকতে সাংসারিক দুরবস্থার সীমা নেই। খবরের কাগজে আপনারা পড়েছেন কিনা জানি না, ওই দিল্লির সুবিখ্যাত রয়্যাল ফিল্ম কোম্পানি বর্তমানে একটা মস্ত কাজে হাত দিয়েছে। একটা বিখ্যাত ছবি তারা তুলবে এবং সেই উদ্দেশ্যেই লাখো লাখো টাকা ব্যয় করবে। কাপালিকের ভূমিকায় অভিনয় করবার জন্য একজনের সুযোগ্য অভিনেতা তারা খুঁজছে। ভেবে দেখলাম, কোনো সুযোগে যদি এই কাপালিকের ভূমিকায় আমি একবার নামতে পারি তাহলে আমার অর্থকষ্টও দূর হবে। থোকে অনেকটা টাকা পাবো, বাবার ঋণটা তাতেই শোধ হয়ে যাবে। সেই উদ্দেশ্য নিয়েই আমি দিল্লি গেলাম। কিন্তু আমার অভিনয় দেখে ওরা মোটেই খুশি হতে পারলো না। ওরকম অভিনয় চলবে না বলে জবাব দিয়ে দিল। বড়ই আশাভঙ্গ হলো। এই কেল্লার মালিক সর্দার বাহাদুর দুলিচাঁদের সঙ্গে রয়্যাল ফিল্ম কোম্পানির সম্পর্ক আছে। দুলিচাঁদ আমার কলেজের সহপাঠী। ভাবলাম তাকে দিয়ে একটু সুপারিশ করিয়ে নিলে যদি কোনো ফল হয়। লাহোরে এসে আজ দুলিচাঁদের সঙ্গে দেখা করার পর সে যা বললে তাতে আমার চোখের পর্দা খুলে গেছে। সে বলল, একাগ্র সাধনা ছাড়া মানুষ কোনো কাজে সাফল্য লাভ করতে পারে না। বিলাতি অভিনেতাদের টাকার বহরটাই আমরা শুধু দেখি, কিন্তু তাদের অমানসিক পরিশ্রম ও অধ্যবসায়ের কথা একেবারেই ভুলে যাই। আমায় সে মাস তিনেক অন্য কাজকর্ম ছেড়ে ছুড়ে শুধু কাপালিকের অভিনয়েরই মহড়া দিতে উপদেশ দিল। এই 3 মাস কাল সে রয়্যাল ফিল্ম কোম্পানিকে অন্য লোক নিযুক্ত করতে বারণ করবে। সে আরও জানালো, যদি আমার ভূতের ভয় না থাকে তাহলে সে তার পুরানো কেল্লার শীষমহলটা আমায় ছেড়ে দিতে রাজি। কেননা চারিদিকে আয়না থাকলে অভিনয় শিক্ষার বড়ই সুবিধা হয়। সামান্য ত্রুটিটুকু অভিনেতার চোখে পড়ে যায়, সে শুধরে নিতে পারে। আমি যখন তাকে জানালাম ভূতের ভয় আমার আদেও নেই, তখন সে সাহেলাদে এই অনুমতিপত্র লিখে দিয়েছে। আজ রাতেই আমি প্রথম মহলা শুরু করেছি। অভিনয় মহলার সময় ঠিক মতন পোশাকপত্র পরা থাকলে লোকে কেমন একটা প্রেরণা পায়, তাই কাপালিকের সমস্ত সাজ সরঞ্জামই আমার সঙ্গে রয়েছে। ওই দেখুন আমার জটা আর ওই যে দাড়ির বহর, যা দরজা খুলবার আগে আমি ছেড়ে রেখেছি। যুবক একটু থামতেই আমি বললাম, আপনাকে আর কিছু বলতে হবে না, বাকিটা আমি সব বলে যাচ্ছি। প্রথম দৃশ্য হচ্ছে, আপনি ত্রিশূল আর খড়গ হাতে এসে ওই যোগাসনে বসবেন। জানলার দিকে পিছন ফিরে আপনি দাঁড়ালেন। অমনি সামনের আয়নাময় দেওয়ালে আচমকা আপনার চেহারা ফুটে উঠল। আমরা পেছনে একটা গাছে বসেছিলাম। সবটা ঘর তো আমাদের নজরে আসেনি, শুধু সামনের দেওয়ালটাই আসছিল। হঠাৎ দাড়িময় কাপালিক মূর্তি ফুটে উঠতে দেখেই আমরা আটকে উঠলাম। দ্বিতীয় দৃশ্য হচ্ছে, হঠাৎ কোনো কারণে আপনি ক্রুদ্ধ হয়ে কাউকে ত্রিশূল উঠিয়ে আক্রমণ করবেন। আপনার ছায়াটা আমাদের মুখোমুখি থাকায় মনে হলো অশরীরী মূর্তিটা আমাদেরই ত্রিশূল ছুঁড়ে মারতে আসছে। ধনঞ্জয় সাহাগ্রে বলল, রাগের ভাবটা আমার মুখে ঠিক মতন ফোটাতে পেরেছিলাম তো? ভয়ানক রকম পেরেছিলেন। ওই দেখেই তো আমরা গাছ থেকে নেমে চো চো দৌড়, তারপর দলবল জুটিয়ে রহস্যবোধ করতে এখানে এসেছি। ধনঞ্জয় চৌধুরীর মুখে একটু সাফল্যের হাসি ফুটিয়ে উঠল। বছর দেড়েক পর কলকাতা সিনেমার রয়্যাল ফিল্ম কোম্পানির বিখ্যাত ছবিখানা দেখলাম। দর্শকদের মুখে সেদিন কাপালিক বেশি ধনঞ্জয়ের সুখ্যাতি আর ধরে না। খবরের কাগজগুলিও এক বাক্যে স্বীকার করলো, সমগ্র ভারতে এরকম অভিনয় কৌশল আর কোনো অভিনেতার মধ্যে দেখতে পাওয়া যায় না। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী মনোরঞ্জন ভট্টাচার্যর লেখা হানাবাড়ি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে
লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং একটি কমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই একটু উৎসাহ দেওয়ার জন্য লাইক বাটনটি প্রেস করবেন এবং আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি প্রেস করে দিন। তাহলে আমাদের গল্প যখনই আপলোড হবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। গল্প পড়ুন, গল্প শুনুন, আরও ভালো থাকুন। নমস্কার।